ফিনিশ করে দেব, ওটার সাথে এটার আসলে পার্থক্যটা কোথায় থাকলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অধ্যত্বপূর্ণ আচরণ কিনা, আপনার কাছে কি মনে হয়েছে আসলে? অ্যাবসলিউটলি তাই। আর আরেকটা জিনিস হলো, সাংবাদিকতার যে কোনো মানুষই যে কোনো জায়গায় কথা বলে নিশ্চয় কোনো কারণ আছে। তার আগে বলে নেই যে এই যে বলেছে আমি এটাকে মানে কোনোভাবেই সমর্থন করি না। প্রথমত সেটা 5 মিনিট হোক, এর আন্দোলন চলাকালীন সময় এক নেতা বলছিল ছাত্রলীগের যে 5 মিনিটের মধ্যে সকল ছাত্র অন্যায় করলে তো আইন আছে, বিচার আছে। কিন্তু ঝামেলাটা হয়েছে কোথায়? ধরেন গত 15 বছরে আইন তো আসলে আইনের জায়গায় নাই। আমি খুব সহজ করে বলি, ধরেন যে কোনো আন্দোলন দমানোর জন্য নেতারাই বলতো আমাদের ছাত্রলীগই যথেষ্ট, বলতো না? লাস্ট সময়ে বলেছে ধরেন বিএনপি আন্দোলন করুক বা ছাত্ররা করুক, যে কেউই করুক, এই রাজাকার দমন বলি। আর ওই যে লাস্ট যখন রাজাকারের প্রসঙ্গ আসলো, এই জন্য ছাত্রলীগই যথেষ্ট। মজাটা হলো ছাত্রলীগের কি এটা কাজ? না, অবশ্যই না। এই কারণ এই অন্যায়ের বিরুদ্ধেই তো আসলে ছাত্ররা জেগে উঠেছে। ছাত্রলীগের কাজ না, আইন শৃঙ্খলা বাহিনী আছে, ওটাও তো কাজ না যে রাস্তায় গিয়ে মারামারি করা, সেটাও তো কাজ, তাদের কাজ না। একদমই তাই। আমি ওটাই বলছি যে এইটা তো ধরেন গত 15 বছরের চর্চার মধ্যে দিয়ে আসছে। তো জেল ছেলেটা বলতেছে 15 সেকেন্ডের মধ্যেই আমি আসলে সাংবাদিকদের ভ্যানিশ করে দেব। সে কি তাহলে শিখেছে? সাবেক এটা শেখার একটা এবং অভ্যাসের একটা, শুরুতেই বলছিলাম যে অভ্যাসটা চালু আছে। আচ্ছা, বাট ও একটা টার্ম বলেছে যে এটা অন্যায়, মানে যারা হলুদ সাংবাদিকতা করবে এরকম সাংবাদিকদের আমরা 15 সেকেন্ডেই শেষ করে দেব। বাক স্বাধীনতার বিষয়টা যখন আসলো যে আমরা স্বাধীন, আপনিও তো বলতে পারেন আমি এখন 10 মিনিটের মধ্যে দীপ্ত টিভি খালি করে দেব। আমি তো সমন্বয়ক না, নরমালি বলে আপনি দীপ্ত টিভির উপস্থাপিকা, বলতে পারেন যে আমি দীপ্ত টিভি 15 মিনিটের মধ্যে খালি করে দেব, এই ক্ষমতা আমার আছে, বলতে পারেন না? আপনি তো সমন্বয়ক না বলে দীপ্ত টিভির কথা বলছেন। আচ্ছা আচ্ছা। তো এখন আমি কি আপনার কথা গুরুত্ব দেব? ধরেন আমরা যতটুকু পড়াশোনা করে জেনেছি যে 71-এর পর যখন বিজয় আসে, তারপরেও কিন্তু একটা দেশে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছিল, দুর্ভিক্ষও হয়, তারপর দুর্ভিক্ষ হয়েছে, যেগুলো আমরা অনেক কিছু জানি না। হয়তো আমাদের যেভাবে গত 15 বছর ইতিহাস শেখানো হয়েছে, বলানো হয়েছে, সেটাই জানি। সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, কিংবা সোশ্যাল মিডিয়া সব বিশ্বাস করার দরকার নেই, বই পুস্তক আছে বিভিন্ন জনের, ওই সময়গুলো জানলেই আমরা পারবো। তো একটা বিশৃঙ্খল অবস্থা, যেটা আপনি শুরুই বলেছিলেন যে আমরা বিশৃঙ্খল সময় পার করছি, এইটা ধীরে ধীরে কমছে। এই সমন্বয়কের যে কথা বাড়াবাড়ি, এটাও ধীরে ধীরে কমে যাবে, এটা নিয়ে এত চিন্তা হওয়ার কোনো কারণ নাই। জেনারেশন জি বলা হচ্ছে এই প্রজন্মকে, এবং তারা নিঃসন্দেহে অসাধ্যকে সাধন করতে খুবই পটু। আপনি কোন জেনারেশন, ওয়াই নাকি এক্স, কোন জেনারেশনে পড়ছেন? আপনি কি বের করেছেন? আমি তো মানসিকভাবে জেনারেশন জি তে আছি, মানসিকভাবে জেনারেশন জি তে। তো এই যে জেনারেশন জি এরকম অসাধ্য সাধন করছে, এই জেনারেশনকে আমরা বলেছি মোবাইল স্ক্রলিং জেনারেশন, এই জেনারেশনকে আমরা বলেছি পড়ালেখা করে বিদেশে যাওয়ার ফন্দি, এই জেনারেশনকে বলছি তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না, আমাদেরকে দেখে, আমাদেরকে বলতে আমিও কিন্তু জেনারেশন জি এর, অর্থাৎ আমার বাবা মা বলেছে আমাদেরকে দেখে শিখ। তো এই জেনারেশন যে এই অসাধ্যকে সাধন করে দিল, এই 15 বছরের বলা হচ্ছে যে 15 বছরের স্বৈরাচার শাসনের পতন কিন্তু তারাই ঘটিয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই জেনারেশন মোবাইল স্ক্রল করে, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ, তার মানে সে আপ টু ডেট থাকতেছে। মোবাইল দিয়েই কিন্তু আন্দোলনটা হয়েছে। আরো বিষয় হচ্ছে, দেখেন আপনি এই আন্দোলনের পরে, সফল হওয়ার পরে তারা কিন্তু ওই যে ড্রোন উড়িয়ে ডাকাত খুঁজেছে। আচ্ছা, দেখেছেন নিশ্চয়ই। আমরা এটাও দেখেছি, মাইক দিয়ে বলেছে ডাকাত তুমি কোথায়, চলে আসো আমাদের কাছে। আগে দেখতাম যে, যদি একটু বলি, আগে দেখতাম যে যখন মা খালাদের মুখে শুনেছি যে ডাকাত আসলে লাঠি সোটা নিয়ে সবাই দৌড়তো, ছেলেরা লাঠি নিয়ে ডাকাত পেটাতো। এখন দেখেছি ডাকাতকে নিয়ে ডিজে পার্টি করা, এবং আগে মসজিদের মাইকে হচ্ছে ঘোষণা করা হতো ডাকাত পড়েছে, কে কোথায় আছো, সবাই লাঠি সোটা নিয়ে আসো। এখন আমরা দেখছি যে মাইকিং এ ছাত্ররা বা ছেলে পেলে বা প্রতিবেশীরা ঘোষণা করছে ডাকাত তুমি কোথায়, আমার কাছে চলে আসো। আইনের কথা বলতেছিলেন, ওরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়, উল্টো অপমান করে ছেড়ে দিয়েছে। ও আর জীবনে মানে মানুষের সামনে ডাকাতির শব্দটা উচ্চারণ করতে পারবে না। অনেক মৃত্যু হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক ছাত্ররা মারা গেছে নির্বিচারে। অনেকে আছে যে আন্দোলনেই নামেনি, হয়তো কোথাও ছিল সেখানেও মারা গেছে। তো এই বিষয়টা তো, আপনি একজন লেখক, আপনি নিশ্চয়ই আপনার জীবন থেকেই আপনার ঘটনাগুলো নেন, আপনার লেখনীতে সেগুলোকে প্রকাশ পায়, অনেকটাই প্রকাশ পায়। এই সার্কামস্টেন্স থেকে কি আপনার কোনো প্রভাব পড়বে আপনার লেখনীতে? আমরা যারা টুকটাক লেখালেখি করি তারা আসলে এই রসদটা পাই, পুরো পরিস্থিতিটা নেই। এবং আমার সৌভাগ্য বলি যে আমি এই প্রজন্মে জন্মগ্রহণ, এই সময়টা আমি দেখেছি নিজের চোখে, এবং এটার সঙ্গে আমি জড়িত ছিলাম, এটার সঙ্গে ছিলাম। এটা আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের। সম্প্রতি কিন্তু নাট্য নির্মাতা যারা আছেন তারা হচ্ছে একটা আন্দোলন না, একটা কথা উঠাচ্ছেন যে আমরা হচ্ছে সেন্সর পদ্ধতি যেটা, সেটাকে বাতিল চাই,
গ্রেডিং পদ্ধতিতে চলে আসতে চাচ্ছে বা সার্টিফিকেশন পদ্ধতি। আমি যতটুকু জানি যে আপনার লেখা একটা সিনেমাও সেটাও হচ্ছে সেন্সরে আটকে আছে, কেন এবং এটা কেন এতদিন মুক্তি পায়নি, এটা আমি একটু জানতে চাচ্ছি। গল্পের একটু প্রেক্ষাপটটা বলি, যে আমাকে এটার যে ডিরেক্টর সাজ্জাদ খান, সে আমাকে একটা লিঙ্ক পাঠায়, বিবিসির একটা রিপোর্ট পাঠায় বাংলাদেশের ওই কমিউনিটিটা নিয়ে। তো আমি সেটা দেখে ওই কমিউনিটির সঙ্গে মিশেছি, কথা বলেছি, যোগাযোগ করেছি, এবং আমি টানা 2 বছর এটা রিসার্চ করেছি। পার্টিকুলার কমিউনিটিতে কারা আসলে বলা যাবে? এইটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো যেটা হয়েছে যে এটা রিসার্চ করার পর এটা শ্যুট হয়েছে, সিনেমা রেডি হয়েছে, তারপরে আমরা সেন্সরে জমা দিয়েছি। এবং সেন্সর থেকে এটা আটকে রাখা হয়েছে, কারণ এটা তারা বুঝতে পারছে না। এটার সাপোর্টিং হিসেবে আমি অসংখ্য আর্টিকেল আমরা জমা দিয়েছি যে এটার এই কারণে এই প্রবলেম মানুষের হতে পারে, এরকম মানুষ পৃথিবীতে আছে, এটার পুরো পৃথিবী জুড়ে এই সাবজেক্টটা কাজ হয়েছে খুব কম, হয় না যে একেবারে তা না, খুব কম হয়েছে। তো এই সাবজেক্টটার পুরো জিনিসটা আমরা সেন্সর বোর্ডে জমা দিয়েছি, ছবির সাথে এটাও সাপোর্টিং হিসেবে জমা দিয়েছি। তারা এটাকে মানে এই সিনেমাটা পাঠাইছে হচ্ছে পিজি হাসপাতালে। সিনেমাটা পিজি হাসপাতালের নিউরো সার্জন একজন আছেন, তার চিফকে বলা হয়েছে সিনেমাটা দেখে তারা যেন আসলে মতামতটা দেয়, যেটা সেন্সর দেওয়া যাবে কি যাবে না। আমার দুঃখটা বুঝতে পারছে না যে এটা নিয়ে আসলে কথা বলা যায়, এটা নিয়ে এটা সিনেমা হইতে পারে, এটা ধারে কাছেই যাচ্ছেন। আমি ঠিক জানি না এটা কী নিয়ে ভয়। এটা কোনো পলিটিক্যাল সিনেমা না, এটা ধরেন কোনো খুন রাহাজানি না, কোনো কিছুই না। এটা সিম্পল একটা গল্প আমরা বলে গেছি, যে গল্পের মূল উপজীব্যটা হচ্ছে ওই সাবজেক্টটা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন, তো সেক্ষেত্রে আপনি মহাপরিচালক পদে কাকে দেখতে চান, এবং যিনি পদত্যাগ করেছেন তার সম্পর্কে কি কিছু বলতে চান কিনা? না, উনি তো মহাপরিচালক আসলে মহাই ছিলেন, উনি ছোটখাটো মানুষ ছিলেন না। লিয়াকত আলী লাকী, হ্যাঁ সেটাই বলছি যে উনি খুব ছোট মানুষ ছিলেন। মহা মানে তো মহাপরিচালক মানে অনেক বড় আর কি। তো ওনাকে আমরা খুব মজা করে বন্ধু সার্কেলে বলতাম যে এটা আসলে বলাটা